আর মমতা ব্যানার্জি এসে তো 14,000 কোঅপারেটিভ ভেঙেই দিলেন। বেশিরভাগ কোঅপারেটিভের নির্বাচন হয় না। কোঅপারেটিভ ব্যাংক মানে এখন দাঁড়িয়েছে তৃণমূলের লুটের টাকা, আর সারা ভারতেও বিজেপির লুটের টাকা। মানে ওদের বক্তব্য হচ্ছে যে আপনারা ভোট নষ্ট করবেন না, আমরা রাজ্যটাকে নষ্ট করবো। জীবিকার লড়াইকে সামনে আনা, বিভাজনের লড়াইকে হারিয়ে সেখানে বামপন্থার পুনরুত্থানের যে কথা বলা হচ্ছে, এটা কেমন সাড়া পড়ছে মনে হচ্ছে? ওদের এক নেতা নাকি বলেছে, ও আমাদের মুখ্যমন্ত্রী কি হবে আমরা টস করে ঠিক করে নেবো। হেড পড়লে বলদ আর টেল পড়লে ষাঁড়। তুই কেউ তো না গোখরো কাঠ ছবল খাবে। বাংলার নির্বাচন কিছুদিনের মধ্যেই, আমরা ঠিক তার আগে এই আলোচনায় বসেছি। ভোট নিয়েই আলোচনা, বামপন্থীদের ভবিষ্যৎ কি, কতটা সম্ভাবনা, কতটা, এটা বোঝার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শমিক লাহিড়ী, আর আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। শমিকদাকে প্রথম প্রশ্ন, তা হচ্ছে যে এসআইআর পরিস্থিতিতে প্রথম ভোট হতে যাচ্ছে, তার গোটাটার এই এসআইআর প্রক্রিয়া ঘিরে যা হয়েছে, রাজনৈতিক প্রভাব বা সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়ায় প্রভাব কীরকম বুঝছেন? এসআইআর তো আমাদের দেশে কোনো নতুন কথা না, এর আগে 8টা এসআইআর হয়ে গেছে। এবারের এসআইআরটা নিয়ে একটাই গোলমালের কারণ, সেটা হচ্ছে নির্বাচন কমিশন তার সাংবিধানিক এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে চাইল। আরএসএসের কথায় একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সে সংবিধান মানবে না, হইচইটা এইখানটায়। ওর কাজ হচ্ছে ভোটার তালিকা তৈরি করা, কারা ভোটার হবে সেটাও লিখে দিয়েছে সংবিধান, যারা এ দেশের নাগরিক। এবার কে নাগরিক না কে ঠিক করবে, সেই দায়িত্ব আবার দেওয়া হয়েছে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে। এর কোনো এখতিয়ারই নেই কে নাগরিক আর কে নাগরিক না যাচাই করা। যদি সন্দেহ হয় যে শমিক লাহিড়ী এদেশের নাগরিক না, খুব বেশি হলে তারা হোম মিনিস্ট্রির কাছে জানতে চাইতে পারে যে ইনি নাগরিক কি নাগরিক না, আমাদের জানানো হোক। এর বাইরে ওর কোনো এখতিয়ার নেই। কিন্তু এই কাজটা করতে গিয়ে এত গোলমাল। আপনি ভাবুন দেখি, এখন ভোট এই 23 তারিখ উত্তরবঙ্গে প্রথম পর্যায়ে, সেইখানকার মানুষ জানেন না কে ভোটার নন। 27 লক্ষ যা ঝুলে আছে, সুপ্রিম কোর্টের অর্ডারের পর ট্রাইব্যুনাল যদি আগের দিন বলে যে ইনি ভোটার, তাহলে কিন্তু তিনি ভোট দিতে পারবেন। সে ভোটার খবর পাবেন কোথা থেকে? সেই ভোটার কেন্দ্রে কি করে তালিকা পৌঁছবে অ্যাপ্রুভড? এসব অদ্ভুত একটা জগা খিচুড়ি করলো নির্বাচন কমিশন, নিজেকে হাস্যাস্পদ করলো। এই প্রথম নির্বাচন কমিশনের ক্ষমতা কেড়ে নিয়ে অপদার্থ ঘোষণা করে কার্যত বিচার ব্যবস্থা এখন ভোটার তালিকা তৈরি করছে। ফলে তার প্রভাব তো আছেই কিছুটা। রাজ্য সরকারের ভূমিকা কি এখানে? রাজ্য সরকারের জন্য রাজ্য সরকারই তো দায়ী। যেমন ওরা চলেছে আরএসএসের কথায়, তেমনি এই রাজ্যের প্রশাসন যাদের দিয়ে নির্বাচন কমিশন কাজ করায়, নির্বাচন কমিশনের তো নিজস্ব কর্মী অফিসার নেই, তারা এখানে দলদাসের মতো আচরণ করে। এবং দুঃখের কথা হচ্ছে, একেবারে চিফ সেক্রেটারি থেকে বিএলও এর একটা বৃহৎ অংশ দলদাসে তাদের রূপান্তরিত করা হয়েছে। ফলে তারা এতদিন পর্যন্ত কবে প্রয়াত হয়েছেন তার নাম রেখে দিচ্ছেন, স্থানান্তরিত তার নাম রেখে দিচ্ছেন, ভুয়ো ভোটার তার নাম রেখে দিচ্ছেন, এবং গড়ে 80 থেকে 100টা করে মৃত, স্থানান্তরিত, ভুয়ো এই ধরনের ভোটার রয়েছে। ফলে একটা কেন্দ্রে প্রথমেই তো শাসক দল এই নামগুলোর নামে ফলস ভোট দিয়ে দিত, তাতে 24 থেকে 30,000 ভোটে তারা এগিয়ে থাকতো। ভোট হতো নাকি ওটা? আমরা এই জন্য তো বলেছিলাম এসআইআর হোক, কিন্তু নির্বাচন কমিশন আরএসএসের কথায় নাচতে গিয়ে একেবারে গোটা দেশের নির্বাচন ব্যবস্থাকেই একটা প্রশ্নের মুখে ঠেলে দিল। আচ্ছা, আমরা এই প্রসঙ্গেই আরেকটু কথা শুনে নেব শতরূপের থেকে, কেননা শতরূপ সারা রাজ্যে প্রচার করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। শতরূপ, আপনাকে যে প্রশ্নটা করার তা হচ্ছে যে মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের মতন জেলাগুলিতে দেখা গিয়েছে, যেখানে সংখ্যালঘু মানুষ রয়েছেন বড় সংখ্যায়, যে ম্যাপিং প্রক্রিয়ায় বিশেষ সমস্যা পাওয়া যায়নি।
তারপরে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি আনা হলো বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি, তখন ধরে নাম বাদ দেওয়া হলো। এর কেমন প্রভাব এই কারণে একটি গুরুত্বপূর্ণ যে এই জেলাগুলিতে তৃণমূল এবং বিজেপির বাইরের শক্তি যারা, বামপন্থীরাও তার মধ্যে শক্তিশালী এই জেলাগুলিতে, সেক্ষেত্রে ভোটে কীরকম প্রভাব আপনি দেখছেন? শুধু তো একটা জিনিস তো পরিষ্কার যে একটা বড় অংশের মানুষ, শ্রমিকদা যে কথাগুলো বললো আমি সেগুলোকে রিপিট করছি না, আমি তার বাইরে এটা বলছি যে একটা বড় অংশের মানুষের কাছে এবং যারা ভিকটিম সরাসরি, তাদের কাছে কিন্তু এইটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে বাঁচাতে পারতেন, তিনি বাঁচালেন না, বা যে কোনো কারণেই হোক না কেন বাঁচাতে চাইলেন না। বলছি যে বিহারে যখন এসআইআরটা হলো, প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশনের এইবার যে একদম একটা আরএসএসের নির্দেশিত পথে এসআইআর করা, এটা তো ভারতে নতুন ছিল, এবং বিহারের সরকারটা বিজেপির নিজের সরকার ছিল, অতএব সেখানে সেই প্রস্তুতিও ছিল না, হয়তো সুযোগও ছিল না সেটাকে প্রতিহত করার। তার মধ্যেও বিরোধী দলগুলো চেষ্টা করেছে, আদালতে গেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা তাদের মতো করে এসআইআরটা করতে পেরেছে। কিন্তু যেটা বিহারে করতে পারলো সেটা বাংলায় করতে পারবে কেন? যদি আমি ধরে নিই যে বাংলার সরকারটা বিজেপি চালাচ্ছে না, যেটা শ্রমিকদা বলল, ইলেকশন কমিশনের নিজের কোনো স্ট্রেংথ নেই, নিজের কোনো অফিসার নেই, পুরোটাই করা হয় রাজ্য সরকারি অফিসারদের দিয়ে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যেটা করলেন যে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, মোস্তারি বানুর করা মামলা, সেখানে উনি কিছুটা কৃতিত্ব চুরি করার জন্যই আমি বলবো উনি যাচ্ছেন। এর ফলে আবার কিছু যারা যাকে বলে কিছু স্টর্ম ট্রুপার আছে, যারা ওনার কিছু মানে বলতে খারাপ লাগলেও এখন এটা বাস্তবতা আমাদের কাছে, কিছু পালিত বুদ্ধিজীবী আছে, এক শ্রেণীর মিডিয়া আছে, তারা বলেন দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এই টোকেনিজমটা তো দেখালেন, উনি তো এই যে একটা ইমেজ তো তৈরি করলেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি এটাকে অস্বীকারও করছি না, এটা হয়তো একটা টোকেনিজম, আমি বলছি না যে একা মমতা ব্যানার্জি টোকেনিজম করেন, রাজনীতিতে কম বেশি টোকেনিজম হয়তো সবাই করে, আমরাও কি কখনো করার চেষ্টা করিনি? হয়তো আমরাও করি, কিন্তু আমি এটা বলছি টোকেনিজমটাই কি শেষ কথা বলবে? টোকেনিজমের ঊর্ধ্বে কি একটা মানুষের রাজনৈতিক যে তার যে দায়বদ্ধতা মানুষের প্রতি, সেটা থাকবে না? আমি কেন বলছি, আচ্ছা কেরালায় আর পশ্চিমবাংলায় তো একই দিন এসআইআর শুরু হলো। কেরালায় আমাদের সরকার, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার। বাংলায় 100-র মধ্যে মোটামুটি যা হিসাব পাওয়া যায় 28 কি 29% মানুষ ধর্মে মুসলমান, কেরালায় 34% মানুষ ধর্মে মুসলমান, 18% মানুষ ধর্মে খ্রিশ্চান। ওখানেও একটা নন বিজেপি গভর্নমেন্ট, এখানেও নন বিজেপি গভর্নমেন্ট। এইবার পিনারাই বিজয়ন কি পারতেন না প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলতে যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না কেরালায়? উনি বলেননি, কারণ উনি জানেন যে মুখ্যমন্ত্রী 14 পুরুষ বেঁচে না থাকলেও এসআইআর হবে যদি ইলেকশন কমিশন এসআইআর করতে চায়। মমতা ব্যানার্জি টোকেনিজমে এক পায়ে গেলেন, আমরা সেই টোকেনিজমে গেলাম না। উনি তারপর বললেন যে আমি এবার সুপ্রিম কোর্টে যাব, যখন এসআইআর শুরু হয়ে গেল আমি সুপ্রিম কোর্টে যাবো মামলা লড়তে। দেখো আমাদের কাছে অভিজ্ঞতা রয়েছে, বিহারের সময় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়েছিল যে ইলেকশন কমিশনের অধিকার রয়েছে এসআইআর করার, আমরা সেই অধিকারকে খর্ব করব না। অতএব নতুন করে একবার সুপ্রিম কোর্টে গিয়ে একই রায় শুনে আসার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার কী মানেটা আছে? যাওয়া হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় টোকেনিজমের লড়াই আরও এক কদম এগিয়ে, 2 কদম এগিয়ে থাকলেন আমাদের থেকে। তারপরে ফাইনালি কী হলো, উনি বললেন যে আমি অফিসার দেবো না, আমি আমার কর্মচারী দেবো না, তুমি তোমার মতো করে নাও। ইলেকশন কমিশন একদম সুবর্ণ সুযোগ পেয়ে গেল, বাইরে থেকে অফিসার এনে তাদের মতো করে, মাইক্রো অবজারভার এনে তাদের মতো করে এসআইআর এখানে করালেন। এবং বুথ স্তরে যে বিএলও, যে তুমি সংখ্যালঘু অধ্যুষিত এলাকার কথা বলছো, সঠিক কথা, ম্যাপিংয়ের সমস্যা নেই, কিন্তু পরবর্তীকালে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে ডেকে পাঠানো। মানেটা কি? আমি তোমাকে আরও এটাকে ভেঙে বলছি। ধরো মমতা ব্যানার্জির একজন বিএলও 7 দিন আগে যে লোকটার বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে এসছে, তার কাছ থেকে ফেরত নিয়ে এসছে, তার নামেই এখন বিজেপি একটা ফর্ম 7 জমা দিয়েছে যে ওই লোকটা মৃত। এবার আমি বিএলও 7 দিন আগে নিজে যে লোকটার কাছে ফর্ম নিয়ে এসেছি, 7 দিন পরে আমি তাকে চিঠি পাঠিয়ে বলছি তুমি নাকি মৃত, এসে প্রমাণ করে যাও তুমি জীবিত। এইটা ওনার অফিসাররা নিচের তলায় এটা করলেন, এবং মাইক্রো অবজারভাররা বাইরে থেকে আসতো, তারা তাদের মতো করে মুখার্জি মুখোপাধ্যায় হলে ডিসক্রিমিনেশন, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হলে ডিসক্রিমিনেশন, মহিলাদের ক্ষেত্রে প্রচুর, যাদের বিয়ের আগে একটা সারনেম ব্যবহার করতেন, বিয়ের পরে অন্য সারনেম ব্যবহার করেন, হলো, সব কিছু হলো। ফাইনালি কী হলো, আর পিনারাই বিজয়ন তখন কী করলেন, আমাদের সরকার কী করলো, যে আমি আরও বেশি করে অফিসার দেবো, আমি আরও বেশি করে লোক দেবো। এবার তুমি ইলেকশন কমিশন, তুমি যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এখানে এসে থাকো না কেন, তুমি অফিসে তোমার বসে থাকো, গোটা কেরালা জুড়ে এসআইআরের কাজ করবে খাতায় কলমে, আমার কর্মচারীরা, আমি দেখছি কীভাবে তুমি কোনো ন্যায্য ভোটারের নাম বাদ দাও। এসআইআর বাংলায় শেষ হলো, কেরালায় শেষ হলো। বাংলায় মমতা ব্যানার্জি টোকেনিজমের চ্যাম্পিয়ন, 93 লক্ষ মানুষের নাম বাদ চলে গেল। কেরালাতে যেরকম সমস্ত মৃত মানুষের নাম বাদ গেল, মাল্টিপল এন্ট্রি বাদ গেল, তেমন একজনও বৈধ ভোটারের নাম ইলেকশন কমিশন চেয়েও বার করতে পারলো না। এবার মানুষের কাছে সুতরাং এইটা পরিষ্কার যে আলটিমেটলি আমরা কি টোকেনিজমের লড়াইয়ে জেতার জন্য রাজনীতি করছি, নাকি আমরা সত্যি সত্যি আরএসএসের যে অনস্লট, বিজেপির যে একটা আগ্রাসন সংখ্যালঘু মানুষের ওপর, দলিত মানুষের ওপর, আদিবাসী মানুষের ওপর, সেই আগ্রাসনকে আমরা রুখে দেওয়ার রাজনীতি করব। টোকেনিজমের রাজনীতির, এখনও যারা টোকেনিজমের রাজনীতির পক্ষে, তারা এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, কিন্তু যদি এবার একটা
বড় অংশের মানুষ এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, যা কিনা নিয়েছেন বলেই আমাদের ধারণা বা আশাবাদী আমরা, যে টোকেনিজমের রাজনীতি অনেক হলো, এবার সত্যি সত্যি বিজেপিকে প্রতিরোধের রাজনীতি করতে হবে পশ্চিমবাংলায়, তাহলে সেই অংশের মানুষ অবশ্যই আমাদের সঙ্গে আমাদেরকে সমর্থন করবেন বলে আমরা আশাবাদী। শ্রমিকদার কাছে আসবো। শ্রমিকদার যেটা এই টোকেনিজমের রাজনীতি, বিজেপিকে প্রতিরোধ করার প্রশ্ন শতরূপ বললেন, এখানে এবারে নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে রেখে লড়াই করছে বামপন্থীরা, তা হচ্ছে যে বামপন্থার পুনরুত্থান। এখন এটাও দেখা যাচ্ছে যে বামফ্রন্টের বাইরে বামপন্থী দল বা শক্তি, তাদেরকেও একত্রিত করার একটা কাজ হয়েছে এবং সেই মতন এখানে লড়াই হচ্ছে। বিভাজনের রাজনীতিকে হারিয়ে জীবিকার লড়াইয়ের কথা বলা হয়েছে, ইস্তেহারে সেই কথা বলা হয়েছে। এখনো পর্যন্ত আবার আরএসএস খুবই সক্রিয়। এই রকম একটা পরিস্থিতিতে এই যে জীবিকার লড়াইকে সামনে আনা, বিভাজনের লড়াইকে হারিয়ে সেখানে বামপন্থার পুনরুত্থানের যে কথা বলা হচ্ছে, এটা কেমন সাড়া পড়ছে মনে হচ্ছে? দেখুন, কেন আমরা বামপন্থার পুনরুদ্ধানের কথা বলেছি, তার মূল কারণটা হচ্ছে পশ্চিমবাংলা একটা ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে ঢুকে গেছে গত ১.৫ দশকে। এ ব্যাপারে কারুর কোনো সন্দেহ নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ অবস্থা, চিকিৎসা ব্যবস্থা একই চেহারা, কৃষক ফসলের দাম পায় না, কলকারখানা নেই, দলে দলে বেকার যুবক একেবারে স্বল্প শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত বাইরের রাজ্যে চলে যাচ্ছে কাজের খোঁজে। এই ভয়াবহ অবস্থাটা থেকে আমাদের বেরোতে হবে। মানুষ ভোট দেয় কেন? কাউকে খুশি করার জন্য তো ভোট দেয় না, মানুষ ভোট দেয় আরও উন্নতির জন্য। তাহলে আমরা রাজ্যটাকে এই অন্ধকার থেকে বার করব কিভাবে? এখন এই বার তো আর তৃণমূল করতে পারবে না, ওরাই এই অন্ধকার তৈরি করেছে। আর বিজেপিও পারবে না, তার কারণ গোটা দেশকেই চাইতেও গভীর অন্ধকারে ওরা ঢুকিয়ে দিয়েছে। তাহলে একমাত্র বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আছে যারা এই অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে নিয়ে যাওয়ার পরিকল্পনা দিতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। এই জন্যেই আমরা বলেছি যে বামপন্থার পুনরুত্থান দরকার। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সব শক্তিকে একটা জায়গায় নিয়ে আসতে হবে বিজেপি তৃণমূলকে হারাতে গেলে। সেই অনুযায়ী আমরা কাজ করেছি, অনেকটা পেরেছি, কিছু জায়গায় পারিনি। এটা আমরা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছি, 2016 সাল থেকেই দেখছেন আমরা চেষ্টা করছি। কোনোবার কেউ থাকেন, কোনোবার কেউ থাকেন না, সেটা অন্য কথা। এখন আমরা কি বলছি যে পশ্চিমবাংলার উন্নয়নের জন্য আমাদের একটা বিকল্প প্রস্তাব আছে। এখন কৃষক ধানের দাম পায় 16 টাকা 17 টাকা প্রতি কেজি, আর সেই ধান চাল হয়ে আপনার পাতে এসে পড়ছে 70 টাকা প্রতি কেজি। তাহলে মাঝের পয়সা খেলো কে? ফোড়ে দালাল। তাহলে মাঝখানে যদি আমি ফোড়ে দালালকে হটিয়ে এখানে কৃষি সমবায় তৈরি করতে পারি, তাহলে কৃষকও ন্যায্য দাম পাবে, যা সরকারের নির্ধারিত দাম 23 টাকা 30 পয়সা। আবার উল্টো দিকে তখন চালটাও আপনি 40 টাকায় পাবেন, কারণ ফোড়ে দালাল নেই। এইটাই হচ্ছে সুবিধা। বামফ্রন্ট শেষ যখন ছিল 9 টাকা সরকারি দাম ছিল, আপনি 13 টাকায় চাল পেতেন 2011 সালে। আর আজকে কৃষক পাচ্ছে 16 আর মানুষ পাচ্ছে 70 টাকায়। ফলে এটা আমি একটা উদাহরণ দিলাম। একই চেহারা শিক্ষায়, একই চেহারা কর্মসংস্থানে। একটা কলকারখানা হলো তো মানুষ কৃষিতে কাজ পাবে না, 100 দিনের কাজ 4 বছর ধরে বন্ধ, কলকারখানা হবে না, সরকারি লক্ষ লক্ষ পদ শূন্য। এই চলবে বাংলায়? পাল্টাতে হবে না? পাল্টাতেই হবে বাংলাকে। তা নইলে এ রাজ্য আমরা রক্ষা করতে পারবো না। তরুণ প্রজন্মের কোনো ভবিষ্যৎ আমরা রেখে যেতে পারবো না। এই জন্যেই আমরা বলছি বামপন্থার পুনরুত্থান মানে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। এই জন্যই এটা জরুরি। আচ্ছা, আমরা শতরূপের কাছে আসবো। শতরূপকে যে প্রশ্নটা করা, তা হচ্ছে যে বামপন্থার পুনরুত্থান ধরে যে কথাগুলো এলো ঠিকই, কিন্তু এইটা বারবারই দেখা যাচ্ছে যে বামপন্থীদের ক্ষেত্রে ভিড় হচ্ছে। আপনি নিজেও যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমরা বারবারই দেখেছি ভিড় হচ্ছে, ভোট হচ্ছে না। তাহলে ভিড় থেকে ভোট, এখানে এবারের বিশেষ কৌশল কিভাবে ভাবছেন? আমার নিজের ধারণা, এটা আমাদের অনেকেরই ধারণা, যে আমাদের ভিড়টা ভোট হয় না, এই কথাটা খুব একটা বাস্তবোচিত কথা নয়। কেননা একটা ব্রিগেডের সমাবেশ, আমি যদি ব্রিগেডের সমাবেশটা এই কারণে উদাহরণ হিসেবে বলছি, আমাদের রাজ্যের সবচেয়ে বড় জমায়েত ওইটাই। তো ব্রিগেডে যত মানুষ আসেন তার থেকে বহুগুণ বেশি মানুষ আমাদেরকে গত ভোটেও ভোট দিয়েছেন। আমার মনে হয় যে বামপন্থী কর্মী সমর্থকদের মধ্যে রাস্তায় নেমে পড়ার যে জেদ আছে, এবং আমাদের সেই যে একটা ঐতিহ্য আছে, যে ট্রেডিশন আছে, যে বামপন্থীরা বিভিন্ন প্রশ্নে রাস্তায় নামতে পারে, এইটা তো আমাদের একটা গর্ব। এটা কি আমাদের দোষ যে তৃণমূলের কর্মী সমর্থকরা, যারা হয়তো তৃণমূলকে ভোট দেন কি বিজেপিকে ভোট দেন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদির ভাষণ শুনতে যান না? এটা কি আমাদের দোষ?
তা সুতরাং আমার মনে হয় যে এই কথাটা যারা বলেন তারা কিছুটা আমাদের জমায়েত করার ক্ষমতা, আমাদের গণপ্রতিরোধ গড়ে তোলার, গণ আন্দোলন গড়ে তোলার ক্ষমতাকে একটুখানি খাটো করে দেখানোর জন্য এটা বলেন। যাতে হ্যাঁ, মানে আমি বলছি এটা কি হয়, এর ফলে আমাদের সমর্থকদের মধ্যে, যারা আমাদেরকে ভালোবাসেন, তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি করা যে ভিড় থেকে বেশি উৎসাহিত হবেন না, আপনি ভোট পাবেন না। এইটার পেছনে কিন্তু ঠান্ডা মাথার রাজনীতি আছে। সুতরাং এইটার মধ্যে খুব একটা ঢোকার কোনো প্রয়োজন আছে বলে আমাদের নিজেদের মনে হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা বলছি যে একটা ধরুন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একমাত্র ভোটের ফলাফল ছাড়া জমায়েত বাদ দিয়ে আপনি একটা রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা কী দিয়ে মাপবেন? 5 বছর অন্তর একবার করে ভোট হয়, কিন্তু একটা ভোট থেকে পরের ভোটের মাঝের সময়টা কী দিয়ে মাপা হবে একটা রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা? কটা মিডিয়া তাকে কভার করলো তাই দিয়ে? তার নেতা নেত্রী কটা কাগজে ছবি বেরোলো তাই দিয়ে? মিডিয়া কাকে কভার করে, আজকের তারিখে কার ছবি বেরোয় খবরের কাগজে, তার পেছনে কী বিজ্ঞান কাজ করে, অথবা বিজ্ঞান কেন বলছি, কী বিজ্ঞাপন কাজ করে আপনারা সবাই জানেন। সুতরাং আমরা সত্যি সত্যি যদি একটা দলের গ্রহণযোগ্যতা মাপতে চাই বিটুইন ওয়ান ইলেকশন অ্যান্ড দ্য নেক্সট ইলেকশন, তাহলে আমরা গণজমায়েত ছাড়া আমরা কী দিয়ে মাপবো? তবে একটা কথা এটা বলতে পারি যে গত বেশ কতগুলো আমাদের সময় যখন আমরা বাংলা ভাষা যাত্রা করেছি বিভিন্ন জায়গাতে, আমাদের কিন্তু দেখুন, এটা যে কোনো রাজনৈতিক দলই এটা বলবে যে আমার দলে নতুন লোক আসছে। আমি বলছি না যে আমরা এটা বলছি বলেই বিশ্বাস করতে হবে, কিন্তু আমার ধারণা এটা মানুষের স্বাভাবিক অভিজ্ঞতার সঙ্গেও মিলবে যে সত্যি সত্যি আমার একটা বড় অংশের মানুষ, যাদেরকে হয়তো আমরা এর আগে আমাদের সঙ্গে পাইনি কখনো, সেই বড় অংশের একটা মানুষ কিন্তু আমাদের কথাগুলো শোনার জন্য তাদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছিল বাংলা ভাষা যাত্রার সময়, যে মিছিলগুলো হয়েছে, যা হয়েছে না হয়েছে। তার একটা কারণ হয়তো এইটাও, যেটা শ্রমিকদা বলার সময় বলছিল, যে আমরা খালি সমস্যা নয়, আমরা সমাধান নিয়ে আলোচনা করছি, আমরা সমাধান নিয়ে কথা বলতে চাই। এখন তৃণমূল কংগ্রেসকে গালাগাল দিয়ে বিজেপি সমালোচনা করে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়, কিন্তু তাই দিয়ে তো কিছু পাল্টাবে না। যে নতুন বাংলা আমরা তৈরি করতে চাই, তার জন্য কতগুলো প্রবলেম আমরা আইডেন্টিফাই করেছি, তার কতগুলো সমাধানের পথও আমরা তার রূপরেখা নির্মাণ করেছি, এবং আমরা সেই সমাধানগুলোকে নিয়ে কথা বলছি। অতএব স্বাভাবিকভাবেই আমাদের কথা অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছে। তাই আমাদেরকে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই জিনিস করতে হয়নি যে কদিন আগে দেখলাম ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি দাঁড়িয়ে সভা করছেন, লোকে উঠে চলে যাচ্ছে, একজন সাংবাদিক সে দোষের মধ্যে বোধহয় ক্যামেরাটা সেই দিকে ঘোরাতে গেছে, মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে সাংবাদিককে বকছেন যে তুমি ওই দিকে ক্যামেরা ঘোরাবে না, তুমি আমার দিকে ক্যামেরা করে রাখো। আবার আমরা এই মোদি কদিন আগে কোচবিহারে সভা করলো, দেখেছি সারাদিন ধরে মেন স্ট্রিম মিডিয়াতেই, কর্পোরেট মিডিয়াতে খবর দেখানো হলো যে যারা জমায়েতে আছে তাদেরকে প্রশ্ন করছে আপনারা কোত্থেকে এসেছেন, বলছে আমরা বিহার থেকে এসেছি। কেন এসেছি? আমরা মোদিজির মিটিং শুনতে এসেছি। হ্যাঁ, তো সুতরাং বিহার থেকে গাড়ি ভাড়া করে আনা হয়েছে। আমি গতকাল কোচবিহারে ছিলাম, কোচবিহারের একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি, রাস্তায় ইউপি এবং বিহারের নাম্বার প্লেট দেওয়া কত গাড়ি যে দেখতে হচ্ছে, মানে আমি ভাবতে পারি না কখনো, মানে কোচবিহারে এই জিনিস দেখবো কল্পনা করতে পারিনি কখনো। মানে ধরুন কোচবিহার শহর থেকে দিনহাটার দিকে যাচ্ছি, রাস্তায় কম করে 30টা গাড়ি দেখলাম বিহার অথবা উত্তরপ্রদেশের নাম্বার। রাজ্যের প্রশাসন কি করছে এটাই। অথচ আপনি দেখবেন যে আপনি মানে রাজনৈতিক দল, আমাদের কোনো কর্মী সে একটা মানে পতাকা নিয়ে যাচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গা, বাইকে যদি 10টা পতাকা নিয়ে যায় তাকে আটকে 10 রকমের হয়রানি করা হচ্ছে। আমি পতাকা ছেড়ে দিলাম, এই শ্রমিকদা যে কথাগুলো বলছিল আমাদের কৃষি আপনারা জানেন এটা গ্রামে গ্রামে, হ্যাঁ এখন এমন হয়েছে আপনি কৃষক ফসলে নিজের যে উৎপাদনটা করেছেন, যে খেতে নিজের যে ফসলটা ফলিয়েছেন, নিজের ফসল নিজের বাইকে করে আপনি বাজারে বিক্রি করতে যাবেন, পুলিশ আপনাকে দাঁড় করিয়ে 500 টাকা 700 টাকা চালান কাটবে। কেননা বলে যে পুলিশ তখন বলছে তোমার বাইকটা সাদা নাম্বার প্লেট, আর ফসলটা তুমি যে বাজারে নিয়ে যাচ্ছ এটা হচ্ছে কমার্শিয়াল পারপাসে যাচ্ছে, অতএব তোমাকে ফাইন করা হবে। আমি আমার খেতে ফসল বলিয়ে আমার ফসলটাকে আমি বাজারে নিয়ে যাচ্ছি আমার নিজের স্কুটারে করে, নিজের বাইকে করে, পুলিশকে 500 টাকা 700 টাকা দিতে হচ্ছে। আর সেই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিহার উত্তরপ্রদেশ থেকে গাড়ি ঢুকে গোটা কোচবিহারে, গোটা দিনাজপুরে ভোট করছে। অথচ এখানে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে কৃষি থেকে যে রোজগার তা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না, কৃষির উপর কোনো এক্সাইজ ডিউটি পড়ে না, কিন্তু ট্রান্সপোর্টটাকে বলছে এটা কমার্শিয়াল পারপাস, তুমি এটা গাড়ি ভাড়া করে নিয়ে তোলাবাজি। এটা তোমাকে 12,000 টাকা সিভিক পুলিশ করে দিলাম, বাকি 40,000 টাকা রাস্তা থেকে তুলে নাও। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা একই, সবার দর্জি শিল্প সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তার কারণ পুলিশকে তোলা দিতে দিতে যখন হুগলির থেকে আলু আসছে অথবা কুচবিহার থেকে আলু আসছে, যে আলু ওখান থেকে রওনা দিয়েছিল 5 টাকায়, সেই আলু তো 50 টাকায় কলকাতায় নামছে। এবং কলকাতা বা যে কোনো, কলকাতা ছাড়াও যতগুলো শহর আছে, মফস্বল আছে, গঞ্জ এলাকা আছে, যেখানে সুইগি, জোম্যাটো, ওলা, উবের এখন কাজ করছে, যেখানে অ্যামাজনের, ফ্লিপকার্টের ডেলিভারি হচ্ছে, সেখানেও আজ থেকে 3-4 বছর আগেও সেই যারা ওই গিগ ওয়ার্কার ছিলেন, বাইকে করে জিনিস ডেলিভার করতেন, তাদেরকে একই হয়রানিতে ফেলা হয়েছিল।
যে তুমি কমার্শিয়াল পারপাসে তোমার বাইকটাকে ব্যবহার করতে পারবে না, তোমার সাদা নাম্বার প্লেট, হলুদ নাম্বার প্লেট নয়। এইবার যেটা অনেকে জানে না, অনেকে জানে না, এটা সমাধান হলো কোন পথে? এই মাথার ওপর যেহেতু উবারের মতো, অ্যামাজনের মতো, ফ্লিপকার্টের মতো কর্পোরেটরা রয়েছে, পুলিশের সঙ্গে সরাসরি তাদের নেগোসিয়েশন করে পুলিশকে তারা টাকা দিচ্ছে যাতে করে কিনা সেই বাইকগুলোকে রাস্তায় না ধরা হয়। কিন্তু টাকা তো তারা তার পকেট থেকে দেবে না, সেই টাকাটা এখন তার বোঝাটা এসে পড়ছে আমার আপনার ঘাড়ে। আপনার বাড়িতে যে প্রোডাক্টটা এর আগে আজ থেকে হয়তো 4 বছর আগেও যদি দেখেন, অ্যামাজন থেকে একটা জিনিসকে অর্ডার করেছেন, আপনার বাড়িতে আসতে তার ডেলিভারি চার্জ লেগেছিল হয়তো 45 টাকা, এখন সেটা ডেলিভারি চার্জ লাগবে দেখুন 95 টাকা। উবার বাইকে করে কি র্যাপিডোতে করে একটা জায়গা থেকে একটা জায়গা, আমি রোজ সকালবেলা আমার বাড়ি থেকে র্যাপিডো বুক করে আমি ঢাকুরিয়া লেকে আসি। আজ থেকে 2 বছর আগে 3 বছর আগেও আমার লাগতো সকালবেলা 30 টাকা, এখন লাগে 55 থেকে 60 টাকা প্রত্যেক দিন। আমি বলছি এই কিন্তু যাবতীয় তৃণমূল এই একটা কথা এখন চালানো হয় না, দেখবেন যে নেতারা তো একটু চুরি করবেই, দুর্নীতিটা কোনো ইস্যু নয়, নেতারা চুরি করবেই, তোমার পরিষেবাটা ঠিকমতো পাচ্ছ কিনা দেখো। আসলে কোনো চুরি মানে এর সঙ্গে যে নৈতিকতার প্রশ্ন আছে, কেউ না খেটে পরিশ্রম না করে উপার্জন করছে, কোটিপতি হচ্ছে, কাজটা অন্যায়, এই সব কিছু আমি যদি সরিয়েও রাখি, বলছি এমন এহেন চুরি নেই যে চুরির কম্পেনসেশন আমাকে আপনাকে না দিতে হয়। সেটা যদি প্রমোটারকে 300 টাকা 600 টাকা, কাউন্সিলরকে এবং থানাকে দিয়ে ছাদ ঢালাই করতে হয়, তাহলে ওই ফ্ল্যাটটা যে মানুষটা কিনছেন, তিনি ফ্ল্যাটটাকে কিনতে হচ্ছে তাকে 3 লাখ টাকা বেশি দামে, প্রমোটার সেই টাকাটা তার কাছ থেকে কিনছে। তেমন আবার যদি বাজার থেকে আমাকে ফুলকপি বাঁধাকপি কিনতে হয়, তার জন্য আমায় কিলো প্রতি 5 টাকা কি 6 টাকা করে বেশি দিতে হচ্ছে। তার কারণটা হচ্ছে ওইটা আনার সময় তৃণমূলকে 4 রাউন্ড তোলা দিতে হয়েছে। অতএব এটাও আমরা মানুষের কাছে আবেদন করছি যে কোনো এবং বড়োভাবে যখন দুর্নীতির ম্যানিফেস্টেশন হয়, দুর্নীতির জন্য, কাটমানির জন্য বাড়ি ভেঙে পড়লো, ব্রিজ ভেঙে পড়লো, মানুষের সরাসরি প্রাণ চলে গেল, সে তো আছেই। কি চিটফান্ডে মানুষ সব হারালেন, সুইসাইড করলেন, সেগুলো তো আছেই। অতএব হেন দুর্নীতি নেই তৃণমূলের, কি বিজেপিরও হেন দুর্নীতি নেই যে দুর্নীতির বোঝা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার আপনার ওপর না এসে পড়ছে। তাই নেতারা চুরি করবে, এই দুর্নীতি কোনো ইস্যু নয়, এই কথাকে যেন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। তাহলে শতরূপ আপনি বলছেন যে তৃণমূলের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে জনগণ? একেবারেই 100 বার। শ্রমিকদা বলবার সময় বলছিলেন দুটি বিষয় একটু আপনার থেকে জেনে নেব। একটি হচ্ছে যে আপনি কৃষকদের কথা বলছিলেন, কৃষকদের খরচ বাড়ছে, কৃষির খরচ বাড়ছে। আমরা মাইক্রো ফিন্যান্সের বিষয়েও দেখছি, মাইক্রো ফিন্যান্সের জাল, সেখানে এটা কীরকম প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন সেটা। আরেকটি হচ্ছে শতরূপ বলবার সময় একটা কথা বলেছে যে আমাদের বামপন্থীদেরকে হচ্ছে যে দেখায় না মিডিয়া, তো সেটার কারণ কি, কেন দেখাচ্ছে না, এই বিষয়ে আপনার কি মনে হচ্ছে? প্রথম কথা, চাষের খরচ বাড়ছে কেন? তার 1 নম্বর কারণ হচ্ছে সারের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে, কীটনাশকের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, বীজের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে। অথচ যাদের অর্থনীতিকে মোদি ফলো করেন, সেই আমেরিকাতে 70% বেশি সরাসরি সাবসিডি দেওয়া হয় কৃষকদের। আর WTO-তে এসে তারাই বলছে ভারত তুমি সাবসিডি দিতে পারবে না। জাপানে তো 85% বেশি সাবসিডি দেওয়া হয় কৃষিতে। গোটা ইউরোপ জুড়ে এই যে জার্মান এবং ফ্রান্স জ্বলছিল মাঝখানে, ওই একটাই কারণে ভর্তুকি প্রত্যাহার করবে এই ঘোষণা করেছিল। ফলে আমাদের এখানে কৃষকের ডিজেলের দাম আপনি ভাবুন দেখি, যখন $114 ছিল পার ব্যারেল, মানে 37 কেজি কিছু, এই 37 লিটার কিছু তার দাম অপরিশোধিত তেল, তখন আমার দেশে যা ডিজেলের দাম ছিল, মাঝখানে ওটা 65-60 নেমে চলে এসেছিল। আমরা রাশিয়ার থেকে যে তেলটা কিনেছি, তখন আমার এখানে তার দ্বিগুণ করে দেওয়া হলো ডিজেলের দাম, দেশের বাজারে নামলো না। তাহলে এই ডিজেল খরচ বাড়বে, সার খরচ বাড়বে, কীটনাশকের খরচা বাড়বে, অ্যাগ্রো ইমপ্লিমেন্টসের দাম বাড়বে, হ্যান্ড ট্রাক্টর ইত্যাদি চালাবার খরচা বাড়বে, ডিজেল পাম্প সেট চালাবার খরচা বাড়বে, কৃষির খরচা বাড়বে, কিন্তু দাম দেবো না, সহায়ক মূল্য বাড়াবো না, মাত্র কয়েকটা জিনিসের সহায়ক মূল্য দেবো, বাকিগুলো কৃষক জাহান্নামে যাক। এ তো চলতে পারে না। আর সবচাইতে বড় কথা, যেটা আগে ছিল বাধ্যতামূলক কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বলতো এটাকে। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং মানে অর্থাৎ আমার দেশের অর্থনীতিতে এটাই অগ্রাধিকার পাবে, সেইখানে তোমায় ঋণ দিতে হবে। তার মধ্যে কৃষি ছিল গুরুত্বপূর্ণ, 18% কৃষিতে তাকে লেন্ডিং দিতেই হতো তার টোটাল লেন্ডিংয়ের। এসব ডাইলুট করে কোথায় চলে গেল? এই ডাইলুট করাটা প্রথম শুরু হলো যে যত টাকা তুমি কম দেবে কৃষককে ঋণ, সেই টাকাটা তোমাকে নাবার্ডে দিতে হবে, যাতে নাবার্ড তার ভিত্তিতে কৃষি পরিকাঠামো গড়ে তুলতে পারে, এবং বিভিন্ন গ্রামীণ সমবায় ব্যাংক যেগুলো আছে, রাজ্য সমবায় ব্যাংক ইত্যাদিদের যাতে সাহায্য করতে পারে। আপনি দেখুন গোটা সিস্টেমটা তুলে দেওয়া হলো।
আর মমতা ব্যানার্জি এসে তো 14,000 কোঅপারেটিভ ভেঙেই দিলেন। বেশিরভাগ কোঅপারেটিভে নির্বাচন হয় না। কোঅপারেটিভ ব্যাংক মানে এখন দাঁড়িয়েছে তৃণমূলের লুটের টাকা, আর সারা ভারতেও বিজেপির লুটের টাকা। মহারাষ্ট্রে দেখলেন এক মন্ত্রী তো, ও তো জেলে যাওয়ার কথা, আবার মন্ত্রী হয়ে গেছে নাকি শুনছি। জানিও না এদের কে কী কখন কোন দল করে, যাই হোক ওর শুনছি আবার নাকি মন্ত্রী হয়ে গেছে দল টল পাল্টে। তো এখন আমাদের সেই জন্য দরকার রাজ্যে লেন্ডিং বাড়ানো, অর্থাৎ কৃষকদের সমবায় ব্যাংক থেকে ঋণ দাও, কৃষকদের কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ দাও, মানে যেগুলো পাবলিক সেক্টর ব্যাংকস আছে, তার বদলে দেওয়া হচ্ছে না। ফল হলো সব মাইক্রোফিন্যান্সে জড়িয়ে যাচ্ছে। আমার পরিচিত একজন, আমি তো শুনে হতবাক, 55,000 টাকা ধার করেছে, 83,000 টাকা ফেরত দিয়েছে, বলছে 1 টাকাও আসল কমেনি। এবং লুট, সারদা রোজ ভ্যালি স্ক্যাম কি স্ক্যাম, তার 100 টাইমস বড় স্ক্যাম হচ্ছে মাইক্রোফিন্যান্স স্ক্যাম। লুট চলছে, অবাধ লুট গোটা গ্রাম বাংলা। এ চলতে দেবো আমরা? এ কি দুটো রাজনৈতিক দলের লড়াই? এ তো মানুষের অস্তিত্বের লড়াই। এটাকে কেন দুটো কি 4টে রাজনৈতিক দলের লড়াই বলা হচ্ছে? প্রশ্নটা বাংলায় আরও গভীর অন্ধকারে ঢুকবে নাকি বাংলা অন্ধকার থেকে বেরোবার চেষ্টা করবে? লড়াইটা গোটা নির্বাচনের এইখানটায়। আর এখানে মিডিয়া তো যার থেকে পয়সা পাবে তার হয়ে, এখন তো মিডিয়া তাই দাঁড়িয়েছে। আমি তো কতবার বলেছি, কোথায় কোনোদিন তো মামলাও করে না আমার বিরুদ্ধে, সেটা করলেও তো বুঝতাম যে ওরা এইসব করে না। প্রেস কাউন্সিলের রিপোর্ট আছে যে কি পরিমাণ খবরের ভিত্তিতে এই টাকার বিনিময়ে খবর করা হয়েছে। এখন তো সেই রিপোর্টও আর প্রেস কাউন্সিলের বেরোয় না। প্রেস কাউন্সিলটাই প্রায় উঠে যাওয়ার জোগাড় বিজেপির আমলে। এই আমাদের রাজ্যেও তাই হচ্ছে। ফলে যে কারণে দেখবেন মেইন স্ট্রিম মিডিয়ার এখন উপর ভরসা কমছে। এই আপনাদের মতো এই ধরনের মিডিয়ার উপর মানুষের ভরসা বাড়ছে। মানুষ আর টিভি দেখে না এখন, মানুষ দেখছে সব এই মোবাইলে, ইউটিউব চ্যানেল, এটা সেটা দেখছে। এ হবে, ইট ইজ বাউন্ড টু হ্যাপেন। নির্বাচনে যে মোদি হারবার মূল কারণ হচ্ছে এই প্যারালাল মিডিয়া, তার প্রচার। মেইন স্ট্রিম মিডিয়া তো সবও পকেটে কিনে রেখেছিল, যেমন এখন কিনে রেখেছে তৃণমূল আর বিজেপি ভাগাভাগি করে। দেখবেন আবার দুজনেরই বিজ্ঞাপন পাচ্ছে, তো একদিন এই মাঝখান থেকে ভাগ করছে। যেরকম ছেলেবেলায় জীবন বিজ্ঞানে বা ইতিহাসে আমরা তুলনামূলকের ভাগ করতাম, বাঁদিকে 50% বিজেপি, 50% তৃণমূল। মানুষ কোথায়? মানুষের কথা কোথায়? তাহলে এটা খবরের কাগজ? আমার তো মাঝে মধ্যে মনে হয় এক একটা কাগজ পড়ে আমি তো জাগো বাংলার অর্ডার দিইনি, আমার বাড়িতে দিল কেন? টেলিভিশনেও একই জিনিস, টেলিভিশন তো খুলে দেখা যায় না, নিজেরাই বলে সাংবাদিকরা। ফলে এ চলছে, কিন্তু এর বিরুদ্ধে মানুষ যাচ্ছে, এটা হচ্ছে একটা বড় কথা। যেটা হচ্ছে আশা, মানুষ বিকল্পটা খুঁজে পেতে চাইছে, তার কারণ তার অস্তিত্ব রক্ষার লড়াই এটা। শতরূপের কাছে এই কথাটা ধরেই আসবো। সবিকদা যেটা বললেন যে দুই দল, তার সঙ্গে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। আপনি বলছেন বিভিন্ন জায়গায় যে এই বাইনারির রাজনীতি তথাকথিত, সেটা হচ্ছে ভাঙতে হবে। কিরকম বুঝছেন, ভাঙা সম্ভব? হ্যাঁ, 100বার সম্ভব। এবং আচ্ছা, আমি একটা কথা বলছি, যে বাইনারি রাজনীতি, তৃণমূলের মেন অপোজিশন চ্যালেঞ্জার বিজেপি ইত্যাদি সব তো চলছে। আপনি প্র্যাকটিক্যালি বলুন তো, হোয়াট ইজ হার্ড ফ্যাক্ট? এই যে মিডিয়া এরকমভাবে তৃণমূল এবং বিজেপির টাকায় পরিপুষ্ট, তাদের পক্ষে এটা বলা সম্ভব না। কিন্তু হার্ড ফ্যাক্টটা কি? 2021 সালে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল হয় এবং আমরা একটাও আসন পাইনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। সেই অর্থে দেখতে গেলে আমাদের ফুটলটে চলে পশ্চিমবাংলা থেকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 2021 থেকে 2026-এর মধ্যে 21টা বিধানসভার বাই ইলেকশন হয়েছে পশ্চিমবাংলায়, 21টা। আপনি বলুন 2021 থেকে 26-এর মধ্যে বিজেপি কোথায় তৃণমূলকে হারিয়েছে? সবকটাই বিজেপি হেরেছে। আমরা কিন্তু একবার হারিয়েছি, সাগরদিঘিতে। 108টা মিউনিসিপ্যালিটির ভোট হয়েছে। 108টা মিউনিসিপ্যালিটির ভোটের মধ্যে একটা ভোটে কিন্তু আমরা তাহিরপুরে আমরা তৃণমূলকে হারিয়েছি। বিজেপি কিন্তু একটা জায়গাতেও হারাতে পারেনি। পঞ্চায়েতে আমরা বিজেপির থেকে বেশি ভোট পেয়েছি, বিজেপির থেকে বেশি জায়গায় তৃণমূলকে হারিয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বিজেপি যে কয়েক জায়গায় জিতেওছে, আপনি দেখবেন 70% তাদের ইতিমধ্যে তৃণমূলে চলে গেছে। আমাদের কিন্তু জেতা পঞ্চায়েত সমিতিগুলো মূলত, যেগুলো কোথাও একটা দুটো তৃণমূল কিনতে পারিনি, আমি মিথ্যে কথা বলবো না, পেরেছে হয়তো, কিন্তু বাই অ্যান্ড লার্জ কিন্তু আমরা যা জিতেছিলাম তা আমরা মাথা উঁচু করে চালাচ্ছি। অর্থাৎ আমি এইটা বলার চেষ্টা করছি যে 2021-এ আমরা শূন্য পেয়েছি, এটা 100 কোটিবার বলা হয়েছে। 2021 থেকে 26 সালের মধ্যে বলুন পশ্চিমবাংলায় তৃণমূলকে বিজেপি কোথায় হারিয়েছি একমাত্র আমরা বিজেপিকে, আমরা তৃণমূলকে হারিয়েছি পশ্চিমবাংলায়। অথচ এইটা আপনি মেন স্ট্রিম মিডিয়াতে কোথাও দেখবেন না। তবে কী বলুন তো, শুধু এইটা না, খুব একটা এই নিয়ে আমাদের কোনো আক্ষেপও নেই সত্যি কথা বলতে। একটা সময় হয়তো কিছু ক্ষেত্রে একটু অবাক হতাম, এখন আক্ষেপ নেই। কেন? এর জন্য কিছু যায় আসে না। যেটা শ্রমিকদা বললো যে এখন
প্যারালাল মিডিয়া এত স্ট্রং এবং প্যারালাল মিডিয়াটা এতটা মেনস্ট্রিম হয়ে গেছে এবং আমরাও আমাদের মতো করে সেটাকে এতটা তাতে নিজেদেরকে ইন্টিগ্রেট করতে পেরেছি। আমি ধরুন প্রায় ছোট্ট কয়টা উদাহরণ দিচ্ছি। অনিক দত্তর ভবিষ্যতের ভূত বলে সিনেমাটাকে গায়ের জোরে তুলে দেওয়া হলো। আপনি গোটা পশ্চিমবাংলায় একমাত্র গণশক্তি ছাড়া একটা খবরের কাগজ দেখান, একটা টেলিভিশন চ্যানেল দেখেন, একটা, যেখানে ওই অনিক দত্তর ছবিটাকে নামিয়ে দেওয়া নিয়ে একটা খবর হয়েছে। আমি আপনাকে বলছি গোটা পশ্চিমবাংলার যে কোনো অজ্ঞাত কারণে হোক না কেন, একটা মেনস্ট্রিম কর্পোরেট চ্যানেলে, বাংলা চ্যানেলে একটা খবরের কাগজে তাই নিয়ে কোনো খবর হয়নি। গত নির্বাচনের আগে কমলেশ্বর মুখোপাধ্যায়ের একটা ছবিও তাই করেছে ওরা, ওই ইয়ে করেছিল। তাহলে কি এটা আমাদের জানতে কারোর বাকি আছে? অনেক দত্তর ছবিটা নামিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে যে লোকে প্রতিবাদ করেছে তাই নয়, প্রতিবাদটা এমন পর্যায়ে পৌঁছেছে এবং সেই মিটিং মিছিলেরও কোথাও খবর হয়নি। তারপরে প্রতিবাদটা এমন জায়গায় পৌঁছেছিল এবং তারপর সুপ্রিম কোর্টে মামলা করে সেই ছবি আবার ফিরে আসতো, সরকারকে কম্পেনসেশন মানে দিতে হলেও সেই প্রডিউসারকে। এটা সবাই জানে, মেন স্ট্রিম মিডিয়া দেখা যাচ্ছে। 2 নম্বর আমি আপনাকে বলছি, 2019 সালে লোকসভা ভোটের ঠিক আগে প্রেস ক্লাবের গেটে বসে 28 দিন চাকরি প্রার্থীরা অনশন করেছিল। 28 দিন প্রেস ক্লাবের গেটে বসে। গোটা পশ্চিমবাংলার যত কর্পোরেট মিডিয়া সাংবাদিক, এডিটার, তারা ওইখান দিয়ে ওই অনশনের মধ্যে দিয়ে তাদেরকে ডিঙিয়ে প্রেস ক্লাবে সন্ধ্যেবেলা ঢুকেছেন এবং রাত্রিবেলা বেরিয়েছেন। একটা খবরের কাগজে, একটা টিভি চ্যানেলে তাই নিয়ে কোনো খবর হয়নি। খবর কবে হলো? 29তম দিনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে উপস্থিত হলেন, তারপরে উনি কতগুলো মিথ্যে প্রতিশ্রুতি দিলেন, যে প্রতিশ্রুতি আজ অব্দি পূরণ হয়নি। তারপরের দিন সেটা খবর হলো। তার আগে অবধি একটা জায়গায় খবর হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা এমনভাবে ছড়িয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছিলেন গজতন্ত্র মিনার থেকে নেমে এসে সেখানে গিয়ে দাঁড়াতে এবং ছেলেমেয়েগুলোর কাছে হাত জোর করে কতগুলো প্রতিশ্রুতি দিতে। 2 নম্বর উদাহরণ। 3 নম্বর, অভিষেক ব্যানার্জির বউ বিদেশ থেকে সোনা আনতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়লো। আপনি দেখেন গণশক্তি ছাড়া কোন খবরের কাগজে খবরটা হয়েছিল বা কোন মেনস্ট্রিম মিডিয়াতে হয়েছিল? পরের দিন অভিষেক ব্যানার্জি গণশক্তির পেপার কাটিং দেখিয়ে মামলা করার হুমকি দিয়েছিল। আজ অব্দি সে মামলা করার ক্ষমতা হয়নি। মামলা করলোকে কোর্টে বাঁধন নাচ নাচানো হতো। ওর বউ যে বিদেশ থেকে সোনা স্মাগলিং করতে গিয়ে ধরা পড়লো এবং তাকে ধরলো কেন্দ্রের সরকারের পুলিশ, CISF এয়ারপোর্টের। কোনো একটা অজ্ঞাত কারণে মোদির পুলিশ ধরলো, কাকপক্ষী জানতে পারলো না। রাজ্যের একজন IPS সেখানে গেল, সে অভিষেকের বউকে ছাড়িয়ে বাড়ি নিয়ে চলে গেল এবং একটা খবরের কাগজে, একটা মিডিয়াতে খবর বেরোলো না, একমাত্র গণশক্তি ছাড়া। তা বলে কি পশ্চিমবাংলার কোনো মানুষের জানতে বাকি আছে যে অভিষেক ব্যানার্জির বউ বিদেশ থেকে বেআইনি সোনা আনতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছিল? কিসের জোরে জেনেছে? গণশক্তির জোরে। যে গণশক্তিকে আমরা মনে করি এটা প্যারালাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া নয়, গণশক্তি অল্টারনেট মিডিয়া। এবং গণশক্তি বাদ দিয়ে বিভিন্ন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক, যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ায় কাজ করছেন, ইউটিউবে, ফেসবুকের মাধ্যমে খবর করছেন, তাদের মাধ্যমে। অতএব আমরা বলছি আজকে কোটি কোটি টাকা খরচা করে ওরা কর্পোরেট মিডিয়াকে কিনলেও আজকের তারিখে এটা ওদের পক্ষেও সম্ভব না আমাদের খবরকে বা মানুষের খবরকে জোর করে চেপে রাখা। সুতরাং এটাকে নিয়ে আমাদের কাছে কোনো আক্ষেপ নেই। তবে এর পেছনে কারণটা কি, রাজনীতিটা কি, সেটা অবশ্যই আমাদের বলতে হয়। মানুষের কাছে আমরা বলছি, কিন্তু আমাদের কাছে এই নিয়ে আমাদের কোনো উই আর নট মিসিং আউট অন এনিথিং। আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এর ফলে। নির্বাচন যত এগিয়ে আসছে একটা ক্রনোলজি, সেই ক্রনোলজি সামজিয়ের মতন আর কি। সেটা প্রথমে বলা হচ্ছিল যে CPM এবং বামেরা হচ্ছে শূন্য থেকে মহাশূন্য, দূরবীন দিয়ে দেখতে হবে, খুঁজে পাওয়া যায় না। যত এগিয়ে আসছে এখন যেটা দেখা যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূল দুই দলেরই নিজের নিজের জায়গায় প্রচার করবার সময় বলছে যে CPMকে বা বামপন্থীদের ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা, ফলে এদের দিয়ে ভোট নষ্ট, মানে ওদের বক্তব্য হচ্ছে যে আপনারা ভোট নষ্ট করবেন না, আমরা রাজ্যটাকে নষ্ট করবো। হ্যাঁ। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, যেহেতু শুদ্ধদা ক্রোনোলজির কথা বললেন, আপনি দেখবেন আজ থেকে 1.5 মাস আগেও এই যে ওপিনিয়ন পোল করছিলেন না বিভিন্ন চ্যানেল, তার দেখবেন একটা প্রশ্ন থাকছিল যে বামেদের কি শূন্যর গেরো কাটবে? এখন দেখবেন ওপিনিয়ন পোল, ওই চ্যানেলগুলোতে ওপিনিয়ন পোল হচ্ছে ত্রিশঙ্কু বিধানসভা হলে বামপন্থীরা কাকে সমর্থন করবে। এর থেকে কিন্তু বুঝে যান যে কোন দিকে রাজ্যের রাজনীতিটা যাচ্ছে। আমি দেখুন যেটাকে জিজ্ঞেস করলেন, এখানে একটা কথা বলি, এটা অদ্ভুত পার্টি সত্যি। কেন বিজেপিকে আমার এত ভালো লাগে? একটা পার্টি প্রার্থী করে তৃণমূল থেকে লোক এনে আর ভোট চায় CPM-এর লোকেদের। হ্যাঁ, এদিকে তারা নাকি একটা দল। আচ্ছা, এই কথাগুলোর মানেটা কী আছে? 2016 সালে আমি বলছি পশ্চিমবাংলার 90টার ওপর এরকম আসন ছিল, আমার যদি খুব ভুল না হয় 94টা খুব সম্ভবত, যেখানে বিজেপি যদি ভোট না কাটতো, 103টে, যেখানে বিজেপি যদি কিছু ভোট না পেত তাহলে ওই আসনগুলোতে আমরা জিততাম। এবং 2016 সালে এই রাজ্যে তৃণমূলের বিদায় হয় এবং আমাদের সরকার হয়। তাহলে আমরা কখনো তাই নিয়ে কাঁদতে গেছি যে তোমরা কেন ভোটে দাঁড়িয়েছো? একটা গণতান্ত্রিক দেশে সবাই যার মতো ভোটে দাঁড়াবে, তার যাকে মনে হবে তাকে ভোট দেবে। আজকে যদি একটা নির্বাচনে আমরা 8-9% ভোট পেয়েছি, তার জন্য যদি বিজেপি বলে যে 8-9% ভোট পেয়ে আমরা বিরাট ভোট কাটিয়া হয়ে গেছি, বিরাট
অপরাধ করে ফেলেছি, তাহলে তো প্রতিষ্ঠার দিন থেকে 2016 সাল পর্যন্ত সব ইলেকশনেই বিজেপি পশ্চিমবাংলায় 4-5% করে ভোট পেয়েছে। তাহলে একদিন তাহলে তোমরা কী ছিলে? তোমরা তাহলে ভোটে দাঁড়াতে কেন? এবং দেখুন, আমি যদি সেসব ছেড়েও দিই, গত লোকসভার ক্ষেত্রে আমি উদাহরণ একটার পর একটা দিয়ে যাওয়া যায়। গত লোকসভা ভোটের ক্ষেত্রে মোহাম্মদ সেলিম তো জিততেন, গৌরীশঙ্কর ঘোষ যে ভোটগুলো পেয়ে ডিস্ট্যান্ট থার্ড হলো, তো গৌরীশঙ্কর ঘোষ ভোটগুলোকে না পেলে, বিজেপির প্রার্থী না থাকলে, আমি যদি ধরে নিই যে সব ভোট তৃণমূলের বিরুদ্ধে ভোট, তাহলে আমরা ওখানে জিততাম, মোহাম্মদ সেলিম জিততেন, বহরমপুর অধীর চৌধুরী জিততেন, বিজেপি যদি ভোট না কাটতো আমরা জিততাম। আমরা মনে করো তোমার ইয়েতে কী বলো, জঙ্গিপুরে জিততাম আমরা। আজকে যদি পশ্চিমবাংলা থেকে যদি মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীদের মতো এমপি যেত পার্লামেন্টে, তাহলে আজকে বলো বাংলার রাজনীতির চেহারা কী হতো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কাঁদিয়ে রেখে দিত যদি আজকে মোহাম্মদ সেলিম বাংলা থেকে এমপি হয়ে যেতেন, অধীর চৌধুরী। কিন্তু তাই নিয়ে আমরা কোনো আক্ষেপ করতে গেছি? আমরা ভোটে লড়ছি, মানুষের কাছে ভোট চেয়েছি, যারা মনে করেছেন আমরা ভোট পাওয়ার যোগ্য তারা ভোট দিয়েছেন, আমরা চাই আগামী দিন আরও বেশি মানুষ আমাদেরকে ভোট দিন। সুতরাং এই সমস্ত এই কথাগুলো বলে বামপন্থী সমর্থকদের মধ্যেও একটা কনফিউশন তৈরি করা। তবে বিজেপি যেখানে যে ভুলটা করে, তারা ভাবে যে বামপন্থীদেরকে যারা ভোট দেবেন তারা শুধুমাত্র তৃণমূল বিরোধী। বামপন্থীদেরকে যে মানুষ ভোট দেবেন তারা তৃণমূল বিরোধী তো বটেই, বামপন্থীদেরকে যে মানুষ পছন্দ করেন তিনি কিন্তু গভীরভাবে বিজেপি বিরোধী। বিজেপি এই বাস্তবতাটাকে পাশ কাটিয়ে যেতে চায়। বাংলা এমন একটা রাজ্য না, আমরা বামপন্থীরা আমরা এটা মনে করি যে বাংলার আজকের যেটাকে আমরা বামপন্থা বলছি, সেটা হচ্ছে যে একটা রেনেসার উত্তরাধিকার। সেটা বাংলার প্রগতিশীলতার যে একটা ঐতিহ্য, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, ডিরোজিও থেকে শুরু করে বাংলার যে সেই মানে 19th সেঞ্চুরি বা 20th সেঞ্চুরির শুরুর দিকের যে বাংলার যে নবজাগরণ, তার উত্তরাধিকার আজকের বাংলার সমাজ। অতএব এমন নয় ব্যাপারটা যে বাংলায় খালি মুসলমান মানুষ বিজেপি বিরোধী, বাংলার কিন্তু হিন্দু মানুষের একটা বিরাট বড় অংশ তারা কিন্তু বিজেপির এই ধর্মীয় আগ্রাসনের বিরোধী। অতএব বিজেপি যেন এই ছেলে মানুষই ভুলটা না করে যে বামপন্থীদেরকে যারা ভোট দেন তারা খালি তৃণমূলকে ঘৃণা করেন, তারা কিন্তু বিজেপিকেও সমানভাবে ঘৃণা করেন। অতএব দয়া করে এই মানুষদেরকে আপনি চেষ্টা করতে পারেন আপনার মধ্যে করে কনফিউশন তৈরি করার, কিন্তু আমরা উল্টো দিক থেকে বলছি যে বিজেপিকে যে সাধারণ মানুষ ভোট দিয়েছেন তারা তো আমাদের শত্রু নন। আমাদের লড়াই তো বিজেপির দাঙ্গাবাজ নেতাদের বিরুদ্ধে। জ্যোতিবাবু বলতেন যে আমাদের লড়াই যারা চুরি করেছে, দাঙ্গা করেছে, তৃণমূলের মতো যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। কোনো দলকে ভোট দেওয়া কোনো সাধারণ কর্মী সমর্থক তো আমাদের শত্রু নন। তাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা আপনাদের ভোটটাকে একটা জায়গায় সত্যি জড়ো করতে পারলে ভালো হয়, আমাদের সঙ্গে জড়ো করুন। তার কারণটা হচ্ছে আমরা খালি মমতা ব্যানার্জির বিকল্প শুভেন্দু অধিকারী করছি না, আমাদের কাছে চাকরি চুরির বিকল্প স্বচ্ছ নিয়োগ, আমাদের কাছে গায়ের জোরে পঞ্চায়েত দখলের বিকল্প হচ্ছে গণতান্ত্রিক পঞ্চায়েতি ব্যবস্থা, গণতান্ত্রিকভাবে কোঅপারেটিভ থেকে শুরু করে কলেজে ছাত্র ভোট থেকে শুরু করে এই গণতন্ত্রের মডেল। অতএব আমাদের কাছে ওরা যদি এটাকে বাইনারি সেট করতেও চায়, ওদের কাছে বাইনারিটাও দুজন নেতার মধ্যেকার বাইনারি হতে পারে, কিন্তু আমাদের মধ্যে একটা পলিসির বাইনারি। বাংলায় কৃষক মাইক্রোফিন্যান্স থেকে ঋণ নেবেন নাকি তিনি কৃষি সমবায় থেকে তার ফসল বিক্রি করতে পারবেন, কি গ্রামীণ কোঅপারেটিভ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। আমাদের কাছে বাইনারিটা এই জায়গায়, আমাদের কাছে লড়াইটা এই জায়গাতে। পশ্চিমবাংলাতেও ছাত্র ভোট হয় না, গুজরাটেও ছাত্র ভোট হয় না। আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবাংলার স্কুল কলেজে ছাত্র ভোট হবে কি হবে না, স্কুলে তার পরিচালন সমিতির ভোট স্বচ্ছভাবে হবে কি না, কলেজে ছাত্র ভোট হবে কি হবে না। সেখানে দেখবেন মমতা ব্যানার্জি আর মোদির রাজ্য এক জায়গাতে। আমাদের কাছে বিকল্প হচ্ছে আমাদের বিকল্প মডেলটা। সুতরাং আমরা তৃণমূলকে, বিজেপিকে যে মানুষ ভোট দিয়েছেন তাদের কাছেও আমরা এই আবেদন করছি রাজ্যটাকে বাঁচানোর জন্য। দেখুন, একটা এক্সিট পোল ঠিক করে যে কে জিততে পারে, আর জনগণ ঠিক করে যে কে অ্যাকচুয়ালি জিতবে। ভোটের ফলাফলটা না কোনো টেলিভিশন স্টুডিওয়ে বসে কি কোনো এডিটরের অফিসে বসে ঠিক হবে না, ঠিক হবে একজন মানুষ তার নিজের সিদ্ধান্তে তিনি ঠিক করবেন। এবং একটা কথা আমরা এর পাশাপাশি এটাও বলছি, দেখুন আমার ভোট কিন্তু খালি এইটা ডিসাইড করে না যে রাজ্যে কে জিতবে। আমি এটা বিশেষ করে কম বয়সে আমাদের যে ভাই বোনেরা ভোট দিচ্ছেন, আমার যারা ফার্স্ট টাইম ভোটার, তাদের কাছেও বলছি আমার ভোট কিন্তু খালি এইটা ঠিক করবে না যে কে ক্ষমতায় আসবে, আমার ভোট কিন্তু এইটাও ঠিক করবে যে আমি কি। ওটা কিন্তু আমার নিজের একটা রিফ্লেকশন। আমি সরকারি টাকায় মন্দির মসজিদ তৈরির পক্ষে নাকি আমি সরকারি টাকায় স্কুল কলেজ তৈরির পক্ষে, আমার ভোট কিন্তু আমার ওপিনিয়নটাকে রিফ্লেক্ট করবে। আমি সুদীপ্ত গুপ্তকে খুন করে কলেজগুলোকে দখল করার পক্ষে, নাকি আমরা গণতান্ত্রিক ছাত্র ভোট হবে যাতে করে কিনা বাংলায় যাদবপুর ইউনিভার্সিটিতে এসএফআই জিতবে যেমন, তেমন আবার চারুচন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদ জিতবে, যোগমায়াতে এআইডিএসও জিতবে, এই গণতান্ত্রিক মডেলের পক্ষে। এইটা কিন্তু আমার ভোট ঠিক করবে। সুতরাং আমার ভোটটা কিন্তু আমার নীতিকে, আমার নৈতিকতাকে, আমার ভ্যালু সিস্টেমকে, আমার চিন্তাভাবনাকে, আমার মূল্যবোধকেও রিফ্লেক্ট করে। সুতরাং চারটে নেতার কথায়, চারটে সোশ্যাল মিডিয়ার প্রচারেই শুধুমাত্র যেন আমার সিদ্ধান্ত না হয়, আমার ভোটটা যেন এমন জায়গায় যায়
যাতে আমি নিজে মানুষ হিসাবে নিজের কাছে ভ্যালিডেটেড হই। আমরা আলোচনার শেষ পর্বে রয়েছি। শ্রমিকদাকে আমাদের শেষ প্রশ্ন, শতরূপ যেখানে বলল সেটা থেকেই যে বামপন্থীদের যারা ভোট দেন তারা কেবলমাত্রই তৃণমূলের বিরুদ্ধে দেন না, বিজেপির বিরুদ্ধেও দেন, ফলে সেটাকে মনে রাখতে হবে। শতরূপ বলল, আপনারা বারবার করে যেটা জোর দিচ্ছেন যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, আরএসএস এর রাজনীতি বিকল্প হতে পারে না, কেন বলছেন বামপন্থীরাই বিকল্প এই রাজ্যে, এই কথা কেন বলছেন? দেখুন, শতরূপ যে কথা বললো একদম খুব সঠিক কথা। আমরা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী করতে অভ্যস্ত। এখন গায়ের জোরে তৃণমূল আর বিজেপি হনুমান জয়ন্তী করাচ্ছে। এই বাংলা চান আপনি? যারা চান না তারা বিজেপি তৃণমূল দুজনের বিরোধিতা করবেন। ওখানে হাতরাস হয়, উন্নাও হয়। এখানে একেবারে পার্কস্ট্রিট ধর্ষণ থেকে শুরু করে সর্বশেষ আরজিকর কাণ্ড, সব জায়গায় ধামাচাপা সরকার দিচ্ছে। একইভাবে উত্তরপ্রদেশে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং ধর্ষকদের পক্ষে মিছিল করা হচ্ছে। তাহলে আপনি কোনো লাভ হবে বিজেপির বদলে তৃণমূল বা তৃণমূলের বদলে বিজেপি এনে? আপনি খেলতে পারছেন না। অর্থাৎ পশ্চিমবাংলা অন্ধকারে ঢুকে গেছে এবং খেলায় 10 গোল খেয়ে বসে আছে। আপনাকে এখন 11 গোল করতে হবে। তো জার্সি পাল্টালে তো হবে না। খেলোয়াড় যদি একই থাকে, খেলোয়াড় পাল্টাতে হবে, তবে আপনি 10টা গোল শোধ করতে পারবেন। তাহলে ঠিক খেলোয়াড় আনতে হবে আপনাকে, যে মাঠে খেলতে পারে। তাহলে মাঠে কি নিয়ে খেলবে সে? আমি লুটপাট করে 50 কোটি টাকা আমার খাটের তলায় রাখবো, তাদের নিয়ে আমি দিয়ে বাংলা চালাবো? নাকি যারা এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা লাটে যা তুলে দেওয়া হলো তাকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনবে, তার চাইতে উন্নত করবে? যেমন বামফ্রন্ট 77,000 স্কুল করলো, তৃণমূল 8,000 স্কুল বন্ধ করে দিল, আরও পাইপলাইনে 13,000 স্কুল আছে বন্ধ করার জন্য। আমি কার পক্ষে দাঁড়াবো? তৃণমূল, বিজেপি আসলেও তাই। তার কারণ বিজেপি তো যে কেন্দ্রীয় জাতীয় নীতি নিয়েছে, শিক্ষানীতি, তাদের তো তাই বলছে তারা। সরকার ওইসব শিক্ষা, স্বাস্থ্য এসবের কোনো দায়িত্ব নয়। কেন্দ্রীয় সরকারও বলছে কর্পোরেট হাসপাতাল সব ঠিক করবে, রাজ্য সরকারও বলছে কর্পোরেট হাসপাতাল সব ঠিক করবে। আপনি একটা অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে 2.5-3 লাখ টাকা নিচ্ছে, আর সরকারি হাসপাতালের গেট রং হবে, এদিকে চিকিৎসক নেই, 60,000 টাকা দিয়ে চিকিৎসক। ফলে কোথাও অধ্যাপক পাচ্ছে না মেডিকেল কলেজে, বেশিরভাগ জায়গায় জোড়াতাপ্পি দিয়ে চলছে মেডিকেল কলেজ। তো কি ডাক্তার তৈরি করছি, কি ইঞ্জিনিয়ার আমরা তৈরি করছি, কোন শিক্ষক শিক্ষিকা আমরা তৈরি করছি? ভবিষ্যৎ প্রজন্ম কি? আরে আমাদের মতো যাদের বয়স হলো আমরা তো না প্রায় পার করে ফেললাম, কিন্তু পরবর্তী প্রজন্ম কি সব রাজ্য ফাঁকা হয়ে যাবে? আজকে পশ্চিমবাংলার শহর গ্রাম নির্বিশেষে বৃদ্ধাশ্রম। আপনি গ্রামে গেলেও তরুণ ছেলে মেয়ে পাবেন না, ওই 2-4টে সিন্ডিকেট করে ওরকম আছে, অথবা বাইরে যাওয়ার মতো এখনও তাদের বয়স হয়নি, বা বাইরে যাওয়ার সুযোগ তাদের হয়নি, অথবা এখানে থাকার কিছু বাধ্যবাধকতা আছে, কোনো রকমের পেট পিট্যাক করে আছে। তো হাতে পিস্তল ধরবে, বোম ধরবে, নাকি হাতে চাকরি জন্য সেই হাত ব্যবহৃত হবে? দাঙ্গা করবার জন্য হাত ব্যবহৃত হবে, না লেখাপড়া শিখবার জন্য হাত ব্যবহার করা হবে? প্রশ্নটা তো এইটা। আমি এই জন্যে বারবার বলছি যে লড়াইটা অনেক সময় বলেন এই যে এদের নেতাকে, ওদের নেতাকে, আপনাদের নেতা কোথায়? ওই যে সেনকেই শুনছিলাম, খুব ভালো বললেন একজন, ওদের এক নেতা নাকি বলেছে ও আমাদের মুখ্যমন্ত্রী কী হবে আমরা টস করে ঠিক করে নেবো। তো তাতে একজন আবার উত্তর দিয়েছেন যে ঠিকই, হেড পড়লে বলদ আর টেল পড়লে ষাঁড়। তো এই তো হবে, তাতে আমাদের লাভ কিছু হবে বলদ ষাঁড় দিয়ে? কারণ একই লোক যারা তৃণমূল আছে তারাই লক স্টক ব্যারেল একদম বিস্তারা গুটিয়ে সব বিজেপি চলে যাবে। আর এই প্রশ্নটা তুমি দেখবে, একবার ইন্টারাপ্ট করলাম, দেখবে একটা অপরচুনিজম এটাকে নিয়ে। ধরো বিধানসভা ভোটের আগে এখন দেখবে তৃণমূলের লোকেরা বলবে যে আমাদের তো একটা মুখ আছে মমতা ব্যানার্জি, উল্টো দিকে তোমাদের মুখকে। আবার লোকসভা ভোটের আগে ঠিক উল্টো সিনারিও ছিল, তখন আবার বিজেপির লোকেরা বলতো আমাদের তো মুখ আছে নরেন্দ্র মোদী, তোমাদের মুখকে। তখন আবার তৃণমূল বলতো যে না না, আমাদের মুখের দরকার নেই, আমরা ভোটের পরে ভাববো। সুতরাং মানে আমি বলছি এই দুটো দলের মধ্যে অপরচুনিজম, যে কথাটা বিজেপি প্রশ্ন করতো লোকসভার আগে, এখন কিন্তু বিজেপিকে তুমি যদি এই প্রশ্নটা করো যে আপনাদের মুখকে পশ্চিমবাংলা, তখন আবার বলে টস করে ঠিক করবো আমরা। একদম। সুতরাং কিন্তু আমাদের বামপন্থীদের এই প্রশ্নে আমাদের একটা কনসিস্টেন্ট অবস্থান। আমরা কোনো দিন, আমাদের যখন সরকার চলেছে কখনো বলিনি জ্যোতিবাবুকে দেখে আমাদের ভোট দিন, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে আমাদের ভোট দিন।
চাইছেন? এই প্রশ্নটা কিন্তু বামপন্থীরা চিরকাল কাউন্সিল, কেউ তার জন্য আমাদের সমর্থন করতে পারে, কেউ সমর্থন না করতে পারেন, কেউ বলতে পারেন যেটাই ঠিক লাইন, কেউ বলতে পারে এটা ভুল লাইন, নীতিকে সামনে রেখে। কিন্তু আমরা চিরকাল বলেছি যে নেতার থেকে নীতি বড়। আরে জ্যোতিবাবু বক্তৃতা করতেন ব্রিগেডে, তখন তো ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী, এশিয়ার মুক্তিসূর্য, স্লোগান তুলতো যে ইন্দিরা গান্ধীর হাত শক্ত করো, আর জ্যোতিবাবু পাল্টা বলতেন মানুষের হাত শক্ত করো। কারণ গণতন্ত্র, ডেমোক্রেসি, আমার দেশের সংবিধানটা শুরু হয়েছে কি দিয়ে? উই দ্য পিপল, আমরা ভারতের জনগণ, অর্থাৎ জনগণের উদ্দেশ্যে গোটা সংবিধান, জনগণের জন্য গোটা দেশ। গুটিকতেক নেতার ফুর্তিতে থাকার জন্য এদেশ নয়। গুটিকতেক কর্পোরেট শিল্পপতি তাদের হাতে জল, জমি, জঙ্গল, ব্যাংক, রেল সব তুলে দেওয়ার জন্য আমাদের দেশ নয়, আমাদের দেশের সংবিধান নয়। সেসব ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। ফলে আজ ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে গোটা দেশ এবং গোটা রাজ্য। এটা তো দেশের ভোট না, রাজ্যের ভোট। ফলে তো রাজ্যটা বাঁচাবার জন্য যে লড়াই, সেই লড়াইটাতে আমরা সব মানুষকে ওই জন্য ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। আমরা বলছি এখানে পক্ষ দুটো, এক অন্ধকারে যাওয়ার পক্ষে, লুট, বাটপাড়ি, সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে। আর একটা রাস্তা হচ্ছে এখান থেকে বেরিয়ে পাল্টা মানুষের জন্য কাজ, কৃষককে বাঁচানো, গ্রামে 200 দিন কাজ দেওয়া, 600 টাকা মজুরি দেওয়া, সরকারি শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা, মানুষের চিকিৎসার সুযোগ ফিরিয়ে আনা, সরকারি হাসপাতালের চেহারা পাল্টে সমস্ত শূন্যপদে নিয়োগ করা, নতুন কলকারখানা আনা। শুধু একটা সিঙ্গুর আমরা চাইনি, আমরা চেয়েছিলাম সিঙ্গুর থেকে আসানসোল একটা করিডোর, সেখানেই থেমে থাকিনি। আমরা শালবনীতে চেয়েছিলাম একটা লৌহ ইস্পাত কারখানা, একটা নতুন জামশেদপুরের চাইতে অত্যাধুনিক একটা শহর সেখানে তৈরি হতো, লক্ষ ছেলেমেয়ে সেখানে কাজ পেত। আমরাই করেছিলাম সেক্টর 5, বুঝলাম ওখানে কাজ হবে না, নতুন করে করলাম রাজারহাট, হাজার হাজার ছেলেমেয়ে ঢুকছে, হাজার হাজার ছেলেমেয়ে কাজ করে বেরোচ্ছে। এই তো আমার রাজ্য আমরা দেখতে চাই। কৃষক চাষ করে ফসল বেচে খুশি মনে বাড়ি যাচ্ছে, এই রাজ্য তো আমরা দেখতে চাই। ভালো করে লেখাপড়া করে আমাদের ছেলেমেয়েরা হাসতে হাসতে সরকারি স্কুল থেকে বাড়ি ফিরছে, সবাই তার ছেলেমেয়েকে স্কুল কলেজে পাঠাতে পারছে। এই বাংলা তো আমরা দেখতে চাই। এই বাংলা গড়বার জন্যই আমাদের লড়াই, আমাদের বিকল্প। ফলে মুখোমুখি এখন এই দুটো শক্তি। একদিকে ওরা দাঁড়িয়ে আছে যারা ভোটের অধিকার কেনে, তৃণমূল দেখবেন ভোট দিত না, দিয়ে মানুষের ভোটাধিকার কার্ড, তার এরা ভোটার তালিকা থেকেই নাম তুলে দিয়ে আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। ফলে কোনো তফাৎ আছে নাকি এই দুটো? অনেকটা এরকম অপশান দেওয়া। দেখুন, তৃণমূল বিজেপি ছাড়া তো কোনো রাস্তা নেই, এই আমেরিকান ডেমোক্রেসিতে আছে, ডেমোক্রেটিক রিপাবলিকান, রিপাবলিকান ডেমোক্রেটিক। তুমি কেউ তো না গোখরো কাঠছবল খাবে, এই দুটো তো অপশান না। পাল্টা আমার সাপের থেকে দূরত্ব বজায় রাখাটাই হচ্ছে আমার কাছে বিকল্প। ফলে এই বিকল্পের জন্য আমরা লড়ছি এবং এই বিকল্পের জন্য আমরা মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি এবং আমাদের কিছুটা সাড়া আমরা পাচ্ছি। আমরা এটাই আশা রাখবো বহু মানুষ সাড়া দেবেন। আপনারা শুনলেন দীর্ঘক্ষণ দুজনেই আলোচনা করেছেন। বাংলাকে বাঁচাতে হলে তৃণমূলকে হটাতে হবে, তার বিকল্প বিজেপি নয়, বিকল্প বামপন্থীরাই। শ্রমিক লাহিড়ী এবং শতরূপ ঘোষ দুজনকেই এই আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.